নমস্কার, গল্পবাবুর নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প প্রতিমা মণ্ডলের তালপুকুরের ভূত। চলুন তাহলে শুরু করা যাক আজকের নতুন গল্প তালপুকুরের ভূত। গল্প পাঠে বাপি। গল্পটি প্রায় 50 বছর আগের, তাই তখনকার সামাজিক ব্যবস্থা এখনকার মতো উন্নত ছিল না। রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না। বাড়িতে বাড়িতে কারেন্ট ইলেকট্রিক ছিল না। এখনও এমন গ্রাম আছে যেখানে পাকা রাস্তা নেই, যোগাযোগ ব্যবস্থাও ভালো নয়। নিজের সাইকেল বাইক নিয়ে রাস্তায় চলতে হয়, অথবা অনেক বেশি ভাড়া দিয়ে রিক্সা অটো কিংবা টোটো রিজার্ভ করে যেতে হয়। এই গল্পটা উত্তর 24 পরগনার গাইঘাটার দিকের এক অত্যন্ত গ্রামের গল্প। আমি যেহেতু তখনও জন্মাইনি, তাই গল্পটা কতটা সত্যি জানি না, কিন্তু আমার দিদিমার মুখে গল্পটা শোনা। তাদের সময়কালের সকলেই এই গল্পকে সত্যি বলে মনে করে। অমলের জন্য অনেক দিন ধরেই মেয়ে দেখা চলছিল। অমলকে বিয়ে দেওয়ার জন্য তার মা, তার 2 দিদি অনেক মেয়ে দেখেছে। অমলের বাবা নেই, বছর 6 হলো তার বাবা মারা গেছেন। 2 দিদির বিয়ে হয়ে গেছে, তাদের স্বামী পুত্র নিয়ে ভরাট সংসার। অমলের অবস্থা মোটামুটি ভালোই, অনেক জমি জমা পুকুর বাগান আছে, বেশ সচ্ছল পরিবার, খাওয়া পড়ার কোনো অভাব নেই। অমলের মায়ের বয়স হয়েছে, বয়স তার 50-55 কাছাকাছি। সেই ছোটবেলায় 10 বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল, তখন থেকেই সংসার দেখছেন। শাশুড়ি মাতা মারা যাওয়ার পর তিনিই বাড়ির কর্ত্রী। এখন বয়স হয়েছে, শরীরও ঠিকঠাক সাথ দেয় না, তাই ভরসা করে সব কাজ একা করতে পারেন না। আগে মেয়েরা ছিল সাহায্য করার মতো, কিন্তু এখন তাদের বিয়ে হয়ে গেছে। সেই জন্য অমলকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অমল তার মা বাবার বেশি বয়সের সন্তান, তার উপর সবার ছোট, তাই সে খুব আদরের। মা বাবা, দিদিরা, কাকা কাকিমা, জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোনেরাও খুব ভালোবাসে তাকে। তার বেশি ভালোবাসার কারণ খুব সহজ এবং সরল প্রকৃতির মানুষ, তাই তাকে ভালো না বেশে কেউ থাকতেই পারে না। অমলকে বিয়ে দেওয়ার জন্য তার জামাইবাবুরাও যথেষ্ট উদ্যোগী। একের পর এক মেয়ে দেখেই চলেছে, কিন্তু ঠিকঠাক সবার মনোপুত হচ্ছে না। অবশেষে অমলের ছোট জামাইবাবু তার এক দুঃসম্পর্কের আত্মীয়ের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলে। বিয়ে পাকা করার দিন 2 জামাইবাবু, অমল ও তার কাকা জ্যাঠারা গিয়ে বিয়ে ঠিক করে আসে। আগামী 10 দিন পর একটা ভালো লগ্ন দেখে অমলের বিয়ে। অমলের বয়স 22 বছর, আর মেয়েটির বয়স হবে বছর 15। খুব ফর্সা, টিকালো নাক, উঁচু ছোট কপাল, মাথায় এক ঢাল কালো রেশমি চুল, বেশ লক্ষ্মীমন্ত শান্তশিষ্ট মেয়ে। নামটিও খুব সুন্দর, সোনামণি। অমলের মেয়েটিকে প্রথম দিন দেখেই ভালো লেগে যায়। আজ বিয়ের পাকা কথার দিন, মেয়েটিকে দেখে ভালোবেসে ফেলে। অমলের জামাইবাবুরা বিয়ের পাকা দেখার দিনে সোনামণিকে স্বর্ণালঙ্কার দিয়ে আশীর্বাদ করে। তেঁতুল পাতা ডিজাইনের নেকলেস, কানের দুলের সেট, বড় বড় 2টি নারকেল ফুলের ডিজাইনের বালা পেয়ে সোনামণি খুবই খুশি। সেদিন থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত সবসময় সেই স্বর্ণালঙ্কারগুলো পরে থাকতো সোনামণি। কখনো সে গয়নাগুলো কাঁচ ছাড়া করেনি। বিয়ের দিন অমল বরের সাজে সেজেগুজে গরুর গাড়িতে চেপে বিয়ে করতে গেল। তার বাড়ি থেকে তার শ্বশুর বাড়ির দূরত্ব অনেকটা, তাই অমল ও তার জামাইবাবুরা, জ্যাঠামশাই, খুড়োমশাই, খুড়তুতো ভাই, দিদিরা, দাদারা সবাই মিলে গরুর গাড়িতে চেপে সকাল সকাল বিয়ে করার জন্য বেরিয়ে যায়। বিয়ে বাড়িতে দুপুরের দিকেই পৌঁছে যায়। বিয়ের অনুষ্ঠানের আয়োজন বেশ ভালোই ছিল। বিয়ে ছিল গোধূলি লগ্নে। রাতে বিয়ে করে খাওয়া দাওয়া সেরে সেই রাতেই নতুন বউকে সঙ্গে নিয়ে রওনা দিতে হবে। বিয়েতে হইচই, আড্ডা, ইয়ার্কি সবই হলো। অমলের ছোট ছোট শালিরা
অনেক মশকরা করল নতুন জামাইবাবুর সাথে। জুতো লুকিয়ে রেখে টাকা আদায় করে ছাড়ল। খাওয়া দাওয়া বেশ ভালোই আয়োজন ছিল। 3 রকমের ডাল, 4 রকমের মাছ, খাসির মাংস, আরও অনেক ভালো মন্দ সুস্বাদু তরকারি। বাড়িতে বিয়েন বসিয়ে কত রকমের মুখরোচক মিষ্টি। অমলের শ্বশুরমশাইয়ের অবস্থাও বেশ ভালো, তবে আগের মতো এখন নেই। এখন তাদের অবস্থা পড়তির দিকে। এখন ছিটে ফোটা যা আছে তা দিয়েই বেশ চলে যাচ্ছে। অমলের সদ্য বিবাহিত বউ খুব আদরের মেয়ে। পরপর 5 ছেলের পর একটি মাত্র মেয়ে। বিয়ের সব কিছু অনুষ্ঠান আচার নিয়ম মিটে গেলে সন্ধ্যার দিকে অমল বাড়ির দিকে পা বাড়ায় তার নতুন বউকে নিয়ে। তখনও আজকের দিনের মতো এত ভালো যোগাযোগ ব্যবস্থা এবং গাড়ি ঘোড়া ছিল না, তাই গরুর গাড়ি করেই বিয়ে করতে গিয়েছিল। গরুর গাড়ি করেই বাড়ি ফিরতে প্রায় 5 ঘন্টা লেগে যাবে। একটা গরুর গাড়িতে অমল, তার বউ সোনামণি ও তার 2 খুড়তুতো শালি উঠেছে। ঘোমটার আড়ালে লাজুক লাজুক হাসি মুখে বসে আছে সোনামণি। গরুর গাড়ির চালক একটা হেরিকেন জ্বালিয়ে দিয়েছে। সেই নরম আলোয় সোনামণিকে দেখতে স্বর্গের কোনো অপ্সরা মনে হচ্ছিল। সোনামণি মাঝে মাঝে মাথার ঘোমটাটা ঠিক করে নিচ্ছিল। আগে তো ঘোমটা দেওয়ার অভ্যেস ছিল না, তাই শাড়ি পরে ঘোমটা দিয়ে রাখতে অসুবিধেই হচ্ছে। অমল বলল, বলছি এখন তো গুরুজনরা কেউ নেই, তোমার ঘোমটা দেওয়ার দরকার নেই। সোনামণি মিষ্টি মধুর প্রেমময় মৃদু স্বরে বলল, না না ঠিক আছে, মা বলে দিয়েছে আপনাকে দেখেও ঘোমটা দিয়ে থাকতে। আপনি আমার স্বামী, আমার গুরুজন। সোনামণির মুখে আমার স্বামী কথাটা শুনতে অমলের বেশ ভালো লাগলো। এক অনাবিল আনন্দের শিহরণ খেলে গেল সর্বশরীরে। অমল মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিল এত সুন্দর একটা মেয়েকে তার বউ করে পাঠানোর জন্য। গাড়িতে ওঠার সময় সোনামণির মা টিফিন কৌটো করে মিষ্টি সন্দেশ পাঠিয়েছিল। সোনামণি সেখান থেকে মিষ্টি বের করে বাটিতে ঢেলে অমলকে দিল। অমল তা থেকে মিষ্টি নিয়ে প্রথমে তার 2 ছোট শালির মুখে তুলে দিল। তারপর সোনামণিকে খাওয়াতে গেলে সে খুব লজ্জা পেল, কিন্তু অমলের জেদের কাছে তার হার স্বীকার করে মিষ্টি খেতেই হলো। সোনামণিও একটি মিষ্টি অমলের মুখে তুলে দিল। অমল শ্বশুরবাড়ি থেকে বেরোনোর 3 ঘন্টা পরে একটি জঙ্গল ও তাল দেখিয়ে আসে। সেখানে আসতেই সোনামণি তার ছোট বোনদের কাছে মুখ রেখে ফিসফিস করে বলল। তারপর অমলের ছোট শালি রমা বলল, জামাইবাবু, দিদি গাড়ি থামাতে বলল। অমল বুঝতে পারল রমা কেন গরুর গাড়ি থামাতে বলছে। অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে গাড়িতে উঠেছে, তাই হয়তো বাথরুম যাওয়ার রয়েছে। অমলদের গাড়িতে অমল ও তার বউ আর তার 2 ছোট শালি আছে। বাকিরা অন্য গরুর গাড়িতে রয়েছে। গরুর গাড়ি দাঁড়াতেই সোনামণি নেমে পড়ল। তারপর রাস্তা পার করে পাশের কানা পুকুরের পাড়ে চলে যায়। অমল অন্য গাড়িদের এগিয়ে যেতে বলল। তারপর সোনামণির জন্য অপেক্ষা করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। কিন্তু দেখতে দেখতে 1/2 ঘন্টা হয়ে গেল, তাও সোনামণি আসছে না। এটা দেখে অমল সোনামণির বোনদের বলল, তোমাদের দিদি তো এখনও আসলো না, যাও না দেখো গিয়ে, দেরি করছে কেন? অমলের শালিটা বলল, ঠিক আছে জামাইবাবু, আমরা এগিয়ে গিয়ে দেখে আসি, আসতে দেরি হচ্ছে কেন। 2 শালি গরুর গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তারপর একটু এগিয়ে যেতেই দেখল তার দিদি সোনামণি তাদের দিকেই আসছে। তারা দিদিকে দেখে বলল, দিদি তুমি এত দেরি করলে কেন? সোনামণি শীতল চোখে তাদের দিকে তাকিয়ে দেখল। তারপর আস্তে আস্তে গরুর গাড়িতে গিয়ে উঠল। 2 বোন একে অপরের দিকে মুখ ঘুরিয়ে চোখ দিয়ে মুখ চাওয়াচাই করল। তাদের দিদি কেন কোনো কথা বলে না, কেন অমনভাবে হনহনিয়ে চলে গেল। তারপর গরুর গাড়িতে গিয়ে উঠল। সোনামণির 2 বোনও গরুর গাড়িতে উঠে বসল।
গরুর গাড়ি চলতে শুরু করলো। ভোর রাতে অমল বিয়ে করা নতুন বউ নিয়ে বাড়ির দুয়ারে এসে পৌঁছালো। তার মা দিদিরা নতুন বউকে বরণ করে ঘরে তুলল। আশপাশের বাড়ি থেকেও মেয়ে বউরা এসেছে নতুন বউকে দেখতে। রসগোল্লা সন্দেশ দিয়ে সবাইকে মিষ্টি মুখ করালো। নতুন বউয়ের চোখের দৃষ্টিতে কিছু একটা ছিল যা নিয়ে সবাই আলোচনা করছিল। সোনামণির বোনেরাও তার অতি পরিচিত দিদিকে ভয় পাচ্ছে। হঠাৎ তার শান্তশিষ্ট দিদির চোখ দুটিতে কেমন পরিবর্তন হয়েছে। বিয়েবাড়ি জমজমাট। একে একে সব স্ত্রী আচার পালন করা হলো। সব কিছুই খুব খারাপভাবে মিটল। বেশিরভাগ আচারই কিছু না কিছু বাধা পড়ছিল। দুধে আলতার থালা উল্টে পড়ে গিয়েছিল। দুধের রং আলকাত্রার মতো কালো হয়ে গিয়েছিল। দুধ জাল দেওয়ার সময় দুধ কেটে কালো ছানার মতো হয়ে গিয়েছিল। বউ ভাতের থালায় কাঁকড়ে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। বউ ভাতের দিন সোনামণির বাবার বাড়ি থেকে অনেক আত্মীয় স্বজনরা এসেছে। অমলদের আত্মীয় এবং পাড়াপড়শিও এসেছে। সবাই খুব আনন্দ করে কাটালো অমল ও সোনামণির বিয়েতে। সোনামণির দুই বোন তাদের বাড়ির লোকজনের সঙ্গে বাড়ি ফিরে গেছে, কিন্তু সবার মনেই কিছু একটা খটকা থেকে গেল। ফুলশয্যার খাট সাজানো হয়েছে। ঘরে আছে অমল ও সোনামণি। এমন সময় ঘরের দরজায় টোকা পড়ল। অমল বিরক্ত হলো। এখন আবার কে দরজায় টোকা দিচ্ছে? এত রাত হয়ে গিয়েছে। অমল দরজা খুলতেই দেখল তার ছোট দিদি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। অমল জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিদির মুখের দিকে। অমলের ছোট দিদি বলল, ভাই, তোদের ঘরে এই সময় আসতে চাইনি, কিন্তু মা জোর করে পাঠিয়ে দিল, তাই আমি বাধ্য হলাম আসতে। হাত বাড়িয়ে একটা গ্লাস এগিয়ে দিয়ে বলল, এই নে 1 গ্লাস দুধ। মা পাঠিয়ে দিল। মা বলল, আজকের দিনে খেতে হয়। বিয়েতে যে নিয়ম রীতি পালন করা হয় এটা তারই একটা নিয়ম। অমল দুধের গ্লাসটা হাত বাড়িয়ে নিল। তার দিদি শুভরাত্রি বলে চলে গেল। অমল দরজা বন্ধ করে দেয়। সোনামণি তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ অমল চমকে উঠে চিৎকার করে উঠল। দুধের গ্লাসের দুধটা যখন তার দিদি দিয়ে গিয়েছিল তখন দুধের রং সাদা ছিল, আর এখন হঠাৎ করে এই দুধের রংটা নীল হয়ে গেছে। এটা কি করে সম্ভব? যে দুধের গ্লাস এতক্ষণ গরম ছিল সেই দুধের গ্লাস এখন বরফের মতো ঠান্ডা। সোনামণি নাকি সুরে বলল, কি হলো? কি হয়েছে? চিৎকার করলে কেন? অমল বলল, এই যে দুধের রংটা রংটা কেমন সাদা থেকে নীলাভ হয়ে যাচ্ছে। কিভাবে হলো বুঝতে পারছি না। সোনামণি বলল, কই দেখি, দুধের গ্লাসটা আমাকে দিন। অমল দুধের গ্লাসটা সোনামণির হাতে দিল। সেই গ্লাসটা হাতে নিয়ে সোনামণি গ্লাসের ভিতরে দেখে নিল। তারপর হাসি মুখ করে হাতটা অস্বাভাবিক লম্বা করে আবার 1 গ্লাস দুধ নিয়ে এসে অমলের হাতে ধরিয়ে দিল। অমল হতচকিত হয়ে গেল। সে যা দেখছে তা কি সত্যি, নাকি সে স্বপ্ন দেখছে, কল্পনা করছে? এটা এটা কি করে সম্ভব? কোনো মানুষের এত বড় এত লম্বা হাত হতে পারে? কিভাবে কিভাবে এত লম্বা হাত করে দুধের গ্লাস আনতে পারে? ভয়ে অমলের গা হাত পা কাঁপতে লাগলো। শরীর ভয়ে শীতল বরফের মতো হয়ে গেল। কথা বলার শক্তি হারিয়ে ফেলে অমল। সোনামণি বলল, কি হলো? ভয় পেয়ে গেলে? ভাবছ বুঝি আমার হাত এত লম্বা হলো কি করে? আমি যে মানুষ নই কো, আমি তো অশরীরী। অনেক বছর আগে আমি মারা গিয়েছি। অমল অনেক কষ্ট করে কাঁপা কাঁপা গলায় বলল, কে কে তুমি? আমার তাহলে কার সঙ্গে বিয়ে হয়েছে?
সোনামণি বলল, আমি তো এখন পেতনি, পিশাচ। কিন্তু একদিন মানুষ ছিলাম, খুব গরিব ঘরের মেয়ে। তার উপর আমি দেখতেও ভালো ছিলাম না, তাই আমার বিয়ে হয়নি। পাড়ার লোকজনের তামাশা টিটকিরি শুনতে শুনতে মনের দিক থেকে ভেঙে পড়ি। একদিন লজ্জায় ঘেন্নায় পুকুরের জলে ডুবে মরি। আমি তালপাড়ের পুকুরে থাকি। অমল বলল, তোমার সঙ্গে কি আমার বিয়ে হয়েছে নাকি? সোনামণি বলল, না, আমার সঙ্গে তোমার বিয়ে হয়নি কো। তালপাড়ের পুকুরের পাশে গতকাল ভোর রাতে যখন গরুর গাড়ি থেকে একটা সুন্দরী মেয়ে সুন্দর শাড়ি গয়না পরে নামলো, তারপর পুকুর পাড়ে এগিয়ে গেল, তখন ওই মেয়েটির দামি সুন্দর শাড়ি গয়না দেখে আমার খুব লোভ হয়। আমি তখন মেয়েটার সামনে গিয়ে দাঁড়াই। সে আমার বীভৎস ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে ভিমড়ি খায়। আমি তখন গা থেকে শাড়ি গয়না খুলতে চাই, কিন্তু সে আমাকে ভয় পেয়ে যায় আর শাড়ি গয়না খুলে নিতে দেয় না। সব মেয়েরাই শাড়ি গয়না ভালোবাসে, কিন্তু সেগুলো হাতছাড়া করতে চায় না। ওগুলো আমাকে নিতে দিচ্ছিল না দেখে তখন আমি ওর ঘাটটা মোটকে দিই। ও ওখানেই মরে পড়ে থাকে। এখনো হয়তো ওখানেই মরে পড়ে আছে। আমি গরিব ঘরের মেয়ে, এত ভালো গয়না এত ভালো শাড়ি কখনো দেখিনি জানো। তাই লোভ সামলাতে পারলুম না, তাই ওকে মেরে দিয়ে চলে আসি। আমার তো বিয়ে হয়নি। আমার খুব ইচ্ছে হয়েছিল ভালো সুন্দর দেখতে একটা বর হবে, কিন্তু জীবন দশায় সেই ইচ্ছে তো পূরণ হয়নি। তাই তো নতুন বউ সেজে এসেছি, তোমার সঙ্গে সংসার করব। তাই আমি তোমার বউ হয়ে এ বাড়িতে থেকে যাব। অমল বাক্যহারা হয়ে যায় এই সমস্ত কথা শুনে। কি করবে বুঝতে পারে না। পেতনি পিশাচ মেয়েটি নাকি সুরে আবার বলে উঠল, আজ আমাদের ফুলশয্যা, এসো আমাকে আদর করবে, এসো। কত বছর ধরে অপেক্ষা করে আছি। আমার বিয়ে হবে, আমার বর আমাকে ভালোবাসবে, আদর করবে, এসো আমাকে। কথাগুলো বলেই সে এগিয়ে এলো অমলের দিকে। তারপর অমলকে জাপটে ধরল। অমলের ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন করতে লাগল। মনে হলো অমলের শরীর থেকে সব রক্ত শুষে নিচ্ছে, অমলের প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। পেতনি পিশাচের তীক্ষ্ণ সুচালো নখের আঁচড়ে অমলের শরীর রক্তাক্ত হয়ে উঠল। বিন্দু বিন্দু রক্তের ফোঁটা ঘরের মেঝেতে পড়তে লাগলো। তীব্র যন্ত্রণায় অমল কেঁকিয়ে উঠল। শরীরের সমস্ত শক্তি জোর করে তাকে জোরে ধাক্কা মেরে ফেলে দিল। ধাক্কা খেয়ে পেতনি পিশাচ গিয়ে পড়ল ঘরের মধ্যে বাঁধিয়ে রাখা একটা মা কালীর ফটোর ওপর। তারপর অমল ভয়ে আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। দরজায় প্রবল আঘাতের আওয়াজ পেয়ে অমলের জ্ঞান ফিরে আসে। তখন সে উঠে পড়ে, কিন্তু ঘরে সোনামণির রূপে থাকা পেতনি পিশাচকে আর দেখতে পায় না। অমল ক্লান্ত শরীরে ধীরে ধীরে উঠে এসে দরজা খুলে দেয়। বাড়ির সকলে তাকে জিজ্ঞেস করে, এত বেলা হয়ে গেল দরজা খুলছে না কেন? তাই দরজা ধাক্কাচ্ছিল। অমল নিজেকে স্থির রাখতে পারে না, তার মনোবল ভেঙে গেছে, সে ঠিকভাবে দাঁড়াতে পারছে না। অমলের বড় দিদি বলল, তোর কি হয়েছে ভাই? তোর সর্বশরীরে এত আঁচড়ের দাগ কেন? রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। অমল দাঁড়িয়ে থাকতে পারছিল না, তার শরীরে যে কোনো শক্তি নেই। হঠাৎ সে পড়ে যাচ্ছিল। তখন অমলের দিদিরা তাকে ধরে ফেলল। অমলের ছোট দিদি বলল,
কী রে, কী হয়েছে তোর, বললি না তো? আর নতুন বউ কোথায়? ঘরের বাইরে আসছে না কেন? অমল বলল, দিদি দিদি আমাকে আমাকে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দাও। আমি আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি আমি বসে সবটা বলছি তোমাদের। অমলকে চেয়ারে বসানোর পর বাড়ির সকলেই তার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে রইল কি হয়েছে শোনার জন্য। অমল চেয়ারে বসে একটু ধাতস্থ হয়ে নিয়ে ক্ষীণ গলায় বলতে শুরু করল, নতুন বউ আর নেই। সবাই অবাক বিস্ময়ে অমলের দিকে তাকিয়ে বলল, নতুন বউ আর নেই মানেটা কি? নতুন বউ কোথায় গেল? ঘরের বাইরে তো আসেনি, তাহলে গেল কোথায়? অমলের গলায় জোর এনে অমল বলে উঠল, ও ও নতুন বউ নয় গো, ও নতুন বউ নয়, ও ও প্রেতাত্মা, একটা পেতনি, পিশাচ, ও মানুষ নয়। কথাগুলো বলেই অমল হাউ হাউ করে কান্না করে উঠল। যদিও পুরুষ মানুষ সহজে কান্না করে না, তবুও অমল নিজেকে ধরে রাখতে পারল না। গতকাল রাতে তার সঙ্গে যা ঘটেছে, সে যা জানতে পেরেছে, তাতে করে অমলের আর কোনো সহ্য ক্ষমতা অবশিষ্ট নেই। তার সহ্য ক্ষমতা গত রাতেই শেষ হয়ে গিয়েছে। তার স্বপ্ন, ভালোবাসা সব শেষ হয়ে গেছে। অমল কিছুক্ষণ চুপ থাকে, তারপর রাতের কথাগুলো মনে পড়ে যায়। সেই কথাগুলো বাড়ির সবাইকে বলল। অমল ও তার জামাইবাবুরা তালপাড়ের পুকুরের দিকে যায়। সেখানে গিয়ে সোনামণির মৃতদেহটা পুকুর পাড়ের পাঁক কাদার মধ্যে পড়ে থাকতে দেখে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে এভাবে সহযোগিতা করার জন্য। আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস আমাদের আরও সাহস বাড়িয়ে তুলবে। আবারও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নতুন একটি গল্প। ততক্ষণ পর্যন্ত গল্পবাবুর পাঠশালার সাথেই থাকুন। ধন্যবাদ।